নমস্কার, পাঁচমেশালি গল্পে সবাইকে স্বাগত। আমি বন্দনা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ পাঠ করে শোনাব। কিছুদিন যাবতই পাঠ করে চলেছি আমি পদ্মজা উপন্যাসের খণ্ড খণ্ড ভাগ। তো আজকে আমি পাঠ করে শোনাব আমি পদ্মজা উপন্যাসের 10ম পর্ব, ইলমা বেহরোজের লেখা। আশা করি সকলেরই ভালো লাগছে। আর যদি আমার পাঠ সকলের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার আরও গল্প উপন্যাস শুনতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কথা বেশি না বলে আজ শুরু করি। আমি পদ্মজা উপন্যাসের 10ম পর্ব। পূর্ণা কয়েক সেকেন্ড ভাবল কি উত্তর দিবে। এরপর ভয়ার্ত কণ্ঠে বলল, জানি না আম্মা। জানোস না কি? প্রেমা, প্রান্ত কই? প্রেমা সহজ স্বরে বলল, আমরা ঘাটে ছিলাম, প্রান্ত উঠানে ছিল, এরপর এসে দেখি নাই। হেমলতা গলা উঁচিয়ে বলেন, কোন মুখে বলছিস জানি না? একসাথে নিয়ে থাকতে পারিস না? একা ছাড়িস কেন? কোথায় গেছে ছেলেটা? পদ্মজা বাড়ির পিছন থেকে ছুটে আসলো। হেমলতার ধমক ঘাট অবধি শোনা গেছে। কি হয়েছে? প্রান্ত বাড়ি নাই। দুইটা এই কথা বলেও নাই। বসে বড়ি ভর্তা করে খাচ্ছে। দিন দিন অবাধ্য হচ্ছে মেয়েগুলো। পূর্ণা ভয়ে জড়সড় হয়ে বসে আছে। প্রেমা হেমলতার ধমকে ভয় পাচ্ছে, কিন্তু অতটাও না। হেমলতার মন কু গাইছে। তিনি নিজ রুমে যেতে যেতে পদ্মজাকে বললেন, আমি বের হচ্ছি, সাবধানে থাকবি। দুজন লোক প্রান্তকে নিয়ে বাড়িতে ঢুকল। প্রান্তর কপাল বেয়ে রক্ত ঝরছে। পদ্মজা হেমলতাকে ডাকল, আম্মা। এরপর দৌড়ে এলো উঠোনে। প্রান্ত কাঁদছে। হেমলতা ব্যস্ত পায়ে বেরিয়ে আসেন। প্রান্তকে আহত অবস্থায় দেখে ভড়কে যান। বুকটা হাহাকার করে ওঠে। তিনি ছুটে আসেন। প্রান্তকে দুহাতে জড়িয়ে ধরে লোক দুটিকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করেন, কি হয়েছে? একজন লোক বলল, পলাশ মিয়ার ছেঁড়ার লগে মাইর করছিল। হেই ছেঁড়ায় পাথর দিয়া ইডা মারছে আর ফাইটা গেছে। মোর্শেদ লাহারি ঘরের সামনে গাছ কাটছিলেন। চেঁচামেচি শুনে এগিয়ে আসেন। প্রান্তকে এমত অবস্থায় দেখে লোক দুটিকে তেজ নিয়ে বললেন, কোন কুত্তার বাচ্চায় আমার ছোড়ারে মারছে? কোন বান্দির ছেঁড়ার এত বড় সাহস? মোর্শেদ উত্তরের অপেক্ষা করলেন না। প্রান্তকে নিয়ে ছুটে যান বাজারে। হেমলতা রয়ে গেলেন বাড়িতে। বাজারে আজ হাট বসেছে। মোর্শেদ হেমলতাকে নিষেধ করেছেন সাথে যেতে। বাড়িতে থেকে হেমলতা হাঁসফাঁস করতে থাকেন। প্রান্ত একা বড় হয়েছে। কতবার কত রকম আঘাত পেয়েছে। দেখার কেউ ছিল না, তাই মিনমিনিয়ে কেঁদেছে। এমন বাচ্চা ছেলের এত বড় আঘাত পেয়ে চেঁচিয়ে কাঁদার কথা। কষ্ট তো আর কম পায়নি। দাঁতে দাঁত চেপে সহ্য করেছে। হেমলতার ভীষণ কষ্ট হচ্ছে। পদ্মজা ঘরে লুকিয়ে কাঁদছে। পূর্ণা, প্রেমা বাড়ির বাইরে বারবার উঁকি দিয়ে দেখছে মোর্শেদ প্রান্তকে নিয়ে ফিরল নাকি। দেখতে দেখতে চলে এলো ম্যাট্রিক পরীক্ষা। পরীক্ষা কেন্দ্র শহরে। যেতে লাগে 6 ঘন্টা। বাড়িতে থেকে পরীক্ষা দেওয়া অসম্ভব। পরীক্ষা কেন্দ্রের পাশেই মোর্শেদের মামার বাড়ি। মামা নেই, মামাতো ভাইয়েরা আছে। কথাবার্তা বলে সেখানেই 1.5 মাসের জন্য হেমলতা আর পদ্মজা উঠল। মোর্শেদ বাকি 2 মেয়ে আর প্রান্তকে নিয়ে বাড়িতে রয়ে গেছেন। হেমলতা পদ্মজাকে নিয়ে আসার পূর্বে এসে দেখে গেছেন পরিবেশ কেমন। মোর্শেদের 2 মামাতো ভাইয়ের মধ্যে একজন রাজধানীতে থাকে, আর একজনের বয়স হয়েছে অনেক। ছেলে মেয়েদের বিয়ে দিয়ে বউ নিয়ে একাই থাকেন। ছেলেরা শহরে চাকরি করে। পদ্মজার জন্য উপযুক্ত স্থান, তাই আর অমত করেননি। মোর্শেদের যে ভাইটি বাড়িতে আছেন তার নাম আকবর হোসেন। 60 বয়সের একজন মানুষ। তবে আকবর হোসেনের স্ত্রী জয়নবের বয়স খুব কম, হেমলতার বয়সী। হেমলতা আকবর হোসেনকে ভাইজান বলে সম্বোধন করেন। দালান বাড়ি, বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে, ফলে পদ্মজা মন দিয়ে পড়তে পারছে। পরীক্ষাও ভালো করে দিচ্ছে।
হেমলতা আকবর হোসেনের দৃষ্টি অনুসরণ করছেন। শীতল প্রকৃতির লোক, তিনি নিশ্চিন্তে বিশ্বাসী লোক। রাতের খাবার আকবর হোসেনের সাথেই খেতে হয়। হেমলতা ১.৫ মাসের খাওয়ার খরচ নিয়ে এসেছেন। আকবর হোসেন কিছুতেই আলাদা রাঁধতে দিচ্ছেন না। এভাবে অন্যের বোঝা হয়ে থাকতে হেমলতার আত্মসম্মানে লাগে। তিনি কথায় কথায় জানতে পারেন আকবর হোসেন এবং জয়নবের নকশি কাঁথা খুব পছন্দ, তাই তিনি নকশি কাঁথা সেলাই করছেন। যতক্ষণ পদ্মজা পরীক্ষা দেয় ততক্ষণ হেমলতা কেন্দ্রের বাইরে কোথাও বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করেন। অনেক রাত অবধি পদ্মজা পড়ে। আজ অনেকক্ষণ ধরে সে কী যেন ভাবছে। হেমলতা ব্যাপারটা খেয়াল করেন। পদ্মজার পাশে বসে জিজ্ঞাসা করেন, পদ্ম, কী ভাবছিস? পদ্মজা এক নজর হেমলতাকে দেখে চোখ ফিরিয়ে নিল। হেমলতা তাকিয়ে আছেন জানার জন্য। পদ্মজা দ্বিধা নিয়ে বলল, রাগ করবে না তো? হেমলতা পদ্মজাকে পরখ করে নিলেন। এরপর বললেন, কি জানতে চাস? পদ্মজা এদিক ওদিক চোখ বুলায়। কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না। ২ মিনিট পর নীরবতা ভেঙে বলল, দুপুর থেকে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে হানিম মামাকে মারল কে? তোমার সাথে মামার কি কথা হয়েছিল? হানিম মামাকে, মানে তুমি তো অন্য কারণে গিয়েছিলে, কিন্তু ফিরে এলে, খুনও হলো। আমি সব সময় এটা ভাবি, কখনো উত্তর পাই না। মনে মনে অনেক যুক্তি সাজাই, কিন্তু যুক্তিগুলো মেলে না, খাপ ছাড়া, এলোমেলো। কাল পরীক্ষা, আর আজ এসব ভেবে সময় নষ্ট করছিস? হেমলতার কণ্ঠ স্বাভাবিক, তবুও পদ্মজা ভয় পেয়ে গেল। তবে কিঞ্চিত আশা মনে উঁকি দিচ্ছে। চারিদিকে এক্কেবারে নিস্তব্ধ। দূর থেকে একটা আওয়াজ ভেসে এলো, সঙ্গে হুইসেলের শব্দ। গভীর রাতে ট্রেন ছুটে চলেছে গন্তব্যের দিকে। আর একটা আওয়াজ আসছে, কাছে কোথাও নেড়ি কুকুরের দল ঘেউ ঘেউ করছে। পদ্মজা ইংরেজি বইয়ের দিকে চোখ রেখে মিনমিনে স্বরে বলল, পরীক্ষা তো কাল দিন পর। হেমলতা খোলা চুল মুঠোয় নিয়ে হাত কোপা করেন। এরপর বললেন, কাল আর কাল দিন পর একই হলো। পদ্মজা চুপ হয়ে গেল। এমন ভান ধরল যেন সে খুব মনোযোগ দিয়ে পড়ছে। হেমলতা চোখ ছোট করে পদ্মজাকে দেখছেন। মেয়েটা পড়ায় মনোযোগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সফল হতে পারছে না। বারবার নিচের ঠোঁট দাঁত দিয়ে টিপছে। পদ্ম, ছাদে যাবি? হেমলতার এহেন প্রস্তাবে পদ্মজা একটু অবাক হলো। নাকের পাটা হয়ে গেল লাল। এতে নাক লাল হওয়ার কি আছে জানা নেই। পদ্মজা কিঞ্চিত হাঁ হয়ে তাকিয়ে রইল। হেমলতা আবার বলেন, যাবি? পদ্মজা টেবিল থেকে প্রফুল্ল চিত্তে ছুটে এলো, বলল, যাব। আকবর হোসেনের বাড়িটির নাম সিংহাসন কুঞ্জ। বাড়ির নাম এমন হওয়ার কারণে ছাদে না গেলে জানা সম্ভব নয়। মা মেয়ে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠছে। তাদের পায়ের শব্দ মোহময় ছন্দ তুলে হারিয়ে যাচ্ছে অন্ধকারে, অথবা মিলে যাচ্ছে চাঁদের আলোর সাথে একাকার হয়ে। ছাদের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে আছে বিশাল সিংহাসন। তা দেখে পদ্মজার চক্ষু চড়ক গাছ। বিস্ময় নিয়ে প্রশ্ন করল, আম্মা, এত বড় সিংহাসন কার? হেমলতা পদ্মজার মুখের ভাব দেখে বেশ আনন্দ পাচ্ছেন। তিনি 2 দিন আগে এই সিংহাসন আবিষ্কার করেছেন। আকবর হোসেনের কাছে প্রশ্ন করেছেন, ঠিক পদ্মজার মতো করি। আকবর হোসেনের উত্তর হেমলতা পুনরাবৃত্তি করলেন, তোর আকবর কাকার আব্বু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, বাংলা সাহিত্যের। উনার ইচ্ছে ছিল নিজের বাড়ির ছাদে একটা সিংহাসন করার। শেষ বয়সে এসে ইচ্ছে পূরণ করেন। দিন রাত নাকি রাজকীয় ভঙ্গিতে সিংহাসনে বসে থাকতেন। মৃত্যুও হয় সিংহাসনে ঘুমানো অবস্থায়। পদ্মজা হা অবস্থায় স্থির হয়ে রইল। সে সিংহাসন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ময়ূর সিংহাসন। সিংহাসন যেন পেখম মেলে দাঁড়িয়ে আছে। ইট সিমেন্টের তৈরি সিংহাসন, অনেক বড় দেখতে, 5 ফুট দৈর্ঘ্যের বা আরও বেশি হবে। হেমলতা বলেন, মুঘল সম্রাট শাহজাহানের সিংহাসনের মতো সিংহাসনের স্বপ্ন বোধহয় তিনি দেখতেন, অর্থের জন্য পারেননি। হেমলতার কথা পদ্মজা শুনল নাকি বোঝা গেল না। পদ্মজা অনুরোধ করে অন্য কথা বলল, আম্মা, সিংহাসনে বসো তুমি।
এক কথায় হেমলতা সিংহাসনে বসেন। এরপর পদ্মজাকে ডাকেন পাশে এসে বসতে। পদ্মজা আসলো না, দূর থেকে বলল, মাঝে বসো আম্মা। কী শুরু করেছিস, বসো না। হেমলতা কপাল কুঁচকে সিংহাসনের মাঝে বসেন। পদ্মজার ঠোঁটে হাসি ফুটে আবার হারিয়ে গেল। বলল, আর একটু বাকি। কি বাকি? বাম পায়ের ওপর ডান পা তুলে রানীদের মতো বসো। হেমলতা বিরক্তি নিয়ে উঠে পড়েন। পদ্মজাকে বলেন, পাগলের প্রলাপ শুরু করেছিস? পদ্মজা নাছোড়বান্দা হয়ে দৃঢ়ভাবে বলল, আম্মা বসো না, নইলে আমি কিন্তু কাঁদব। পদ্মজার এমন কথায় হেমলতা হাসবেন না রাগবেন ঠাউর করতে পারলেন না। রাতের সৌন্দর্য, রাতের মায়াবী রূপ প্রতিটি মানুষের ভেতরের আহ্লাদ, ইচ্ছে, কষ্ট ঠেলে ঠুলে বের করে আনার ক্ষমতা বোধ হয় নিজে আল্লাহ সাক্ষাৎ করে দিয়েছেন। তাই হেমলতা তার নিজের শক্ত খোলসে ফিরতে পারলেন না। পদ্মজার পাগলামোর সুরে সুর মিলিয়ে তিনি সিংহাসনে রাজকীয় ভঙ্গিতে বসেন। পদ্মজার কেমন কেমন অনুভূতি হয়, বুকের ভেতর ঝিরিঝিরি কাঁপন। এই তো তার কল্পনার রাজ্যের রাজরানী হেমলতা এবং তার কন্যা সে পদ্মজা। চোখের মণিকোটায় ভেসে উঠল একটি অসাধারণ দৃশ্য। হেমলতার সর্বাঙ্গে হীরা মণি মুক্তোর অলঙ্কার। অসম্ভব সুন্দর শ্যামবর্ণের এই সাহসী নারীকে দেখতে কত শত দেশ থেকে মানুষ ভিড় জমিয়েছে। আর সে হেমলতার পাশে বসে আছে। চারিদিকে ঢাক ঢোল পিটানো হচ্ছে, হাতিশাল থেকে হাতির হুঙ্কার আসছে। তারাও যেন খুশি এমন রানী পেয়ে। তোর পাগলামি শেষ হয়েছে? পদ্মজা জবাব দিল না। হেমলতার পাশে এসে বসল, কোলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। এরপর আক্ষেপের স্বরে বলল, আম্মা, তুমি রানী আর আমি রাজকন্যা কেন হলাম না বলো তো? সবাই আমাদের ভালোবাসতো, সম্মান করত, মুগ্ধ হয়ে দেখত। হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। সমাজ কেন তার প্রতিকূলে থাকলো? কেন পদ্মজা ছোট থেকে সমাজের কারোর মেয়ের সাথে মেশার অধিকার পেল না? তিনি বললেন, জন্ম যেভাবেই হোক, জীবনে সফলতা না এনে মৃত্যুতে ঢলে পড়া ব্যক্তির ব্যর্থতা। তুই এমন জায়গায় যাওয়ার চেষ্টা কর যাতে মানুষ সম্মান করে, সম্মান করতে বাধ্য হয়, চোখ তুলে তাকাতেও যেন ভয় করে। যারা দুচ্ছাই করেছে তাদের যেন বিবেকে বাঁধে। পারবো আমি? কেন পারবি না? পুরো জীবন তো দুঃখে অবহেলায় যায় না। তোমার জীবন থেকে এতগুলো বছর দুঃখে আর অবহেলায় তো গেছে আম্মা। হেমলতা কিচ্ছু বলতে পারলেন না। তিনি জীবনে কি পেয়েছেন উত্তরটা চট করে পেয়ে গেলেন। পদ্মজাকে বলেন, আমার মেয়ে তিনটা আমার সফলতা, আমার অহংকার। প্রেমা তো ছোট, তোরা দুইজন নিজেদের মতো থাকিস, পড়িস, কোনো দুর্নাম নেই। এই জন্য মানুষ বলে, এই যে এরা হচ্ছে হেমলতার মেয়ে, তখন আমার অনেক কিছু পাওয়া হয়ে যায়। পদ্মজা আশ্বস্ত করে বলল, কখনো ভুল কাজ করব না আম্মা। তোমাদের সম্মান আমাদের জন্য আংশিকও নষ্ট হতে দেব না। হেমলতা পদ্মজার মাথায় হাত বুলিয়ে দেন। নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মাঝে পাতার ফাঁকে ফাঁকে পাকালির ডানা নাড়ার শব্দ ভেসে আসছে। পদ্মজার চোখ তুলে আকাশের দিকে তাকালো। আকাশে একটা চাঁদ, অগণিত তারা। আকাশকে তারায় পরিপূর্ণ একটি কালো গলিচার মতো লাগছে। হেমলতা বিভ্রম নিয়ে বললেন, সমাজের সাথে আমার সখ্যতা কখনো হয়ে ওঠেনি, কালো রঙের দোষে। প্রকৃতির মতিগতি অবস্থা দেখে দেখে আমার সময় কাটে। আব্বা শিক্ষক ছিলেন বলে কালো হয়েও পড়ার সুযোগ পাই। অবশ্য আব্বারও সামর্থ্যও ছিল, আমাদের সব ভাই বোনকে পড়িয়েছেন। আম্মা আমাকে পড়াশোনাতে বেশি আগ্রহ দেখিয়েছিলেন। রং কালো, কেউ বিয়ে করবে না, একটু পড়ালেখা থাকলে হয়তো করবে, সেই আশায়। যখন আমি তোর বয়স ছিলাম, বড় আপার মেয়ে হয়। মেয়েটার গায়ের রং কালো, শ্বশুর বাড়িতে তুল কালাম কাণ্ড, বংশের সবাই ফর্সা, বাচ্চা কেন কালো হলো? আপাকে বের করে দিল। আপা বাপের বাড়ি ফিরল। সমাজের কত কটূক্তি কথা হজম করেছে আপা। তখন আমি নামাজের দোয়ায় আকুতি করে চাইতাম একটা সুন্দর মেয়ের। আমার বিয়ে হলে মেয়েটা যেন পরীর মতো সুন্দর হয়।
আমার মতো অবহেলার পাত্রী যেন সে না হয়। বড় আপার মতো কালো মেয়ে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হতে যেন না হয়। তুই যখন পেটে, এবাদত বাড়িয়ে দিই। 5 ওয়াক্ত নামাজ বাদে সময় পেলেই সেজদায় লুটিয়ে আল্লাহকে একই কথা বলতাম, আমার পরীর মতো মেয়ে চাই। দোয়া কবুল হলো। তোর যেদিন জন্ম হয় সবাই অবাক হয়ে শুধু তাকিয়েই ছিল। আমি তো খুশিতে কেঁদেই দিয়েছিলাম। এত সুন্দর বাচ্চা এই গ্রামে কেন, পুরো দেশেও বোধহয় ছিল না। চোখের পাপড়ি যেন ভ্রুতে এসে ঠেকেছিল। ঠোঁট এত লাল ছিল যেন ঠোঁট বেয়ে রক্ত ঝরছে। সদ্য জন্মানো শিশুর মাথা ভর্তি ঘন কালো রেশমি চুল। অলন্দপুরের সবার কাছে ছড়িয়ে পড়ল এই কথা। দল বেঁধে দেখতে আসে। 1 সপ্তাহ বেশ তোড়জোড় চলে। কি খুশি ছিলাম আমি। সারাক্ষণ তোকে চুমুতাম। রাতেও ঘুমাতে ইচ্ছা করতো না। মনে হতো এই বুঝি আমার পরীর মতো মেয়ে চুরি হয়ে গেল। তোর আব্বা সারাক্ষণ খুশিতে বাকবাকম করতো। বাইরে থেকে এসে গোসল ছাড়া কোলে নিত না। যখন কোলে নিত বারবার আমাকে বলতো, ও লতা, ছেড়িটা মানুষ না শিমুল তুলা। যাক, এখানেই শেষ করলাম পদ্মজা উপন্যাসের 10ম পর্ব। আবার আসবো অন্য এক পর্ব নিয়ে। সকলে ভালো থাকুন, পাশে থাকবেন অবশ্যই। নমস্কার।